নমস্কার, শুনছেন শ্রীময়ীর গল্প। গল্প শুরু করার আগে বলি, যদি আমার এই চ্যানেলের গল্প আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, গল্পগুলো লাইক করুন এবং শেয়ার করুন। আমার চ্যানেলে বিভিন্ন শ্রোতাদের কথা মাথায় রেখে বিভিন্ন ধরনের গল্প আছে, ছোট বড় দু ধরনের গল্পই আছে। আপনারা আসুন, প্লেলিস্ট থেকে যার যেমন পছন্দ তেমন বেছে নিয়ে গল্প শুনুন, কিন্তু ভালো লাগলে সাবস্ক্রাইব না করে প্লিজ চলে যাবেন না। আপনাদের প্রতিটি সাবস্ক্রিপশন চ্যানেলের উন্নতির জন্য অত্যন্ত প্রয়োজনীয়। তাহলে আজকে শুরু করি আজকের গল্প। আজকের গল্প শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্যর লেখা একা জীবন। অফিস থেকে আজ একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিল দেবাংশু। অফিস মানে ব্যাংক, ব্রাঞ্চটা ধর্মতলা স্ট্রিটের ওপর। চারিদিকে ঠিক ঠিক করছে অফিস, দোকান, ব্যবসা। তবে এমন একটা বাণিজ্যিক এলাকাতেও তাদের ব্যাংকের শাখাটি বেশ ছোটই, 20-22 জন কর্মচারী। বিকেল 3:30-4টের পর কাজের চাপ থাকে না তেমন, বিশেষত মাসের মাঝামাঝি। তখন এক আধ দিন ম্যানেজারকে বলে আগে ভাগে কেটে পড়াই যায়, কারণ থাকলেও কারণ না থাকলেও। দেবাংশু অবশ্য অহেতুক বেরোয়নি। যারা অকারণে অফিস ফাঁকি মারে, দেবাংশু ঠিক সেই দলের নয়। আজ সে পার্ক স্ট্রিটের নিলাম ঘরগুলোতে ঘুরবে একটু। একখানা বড় বুক কেস কেনা খুব জরুরি হয়ে পড়েছে। পছন্দসই বই, দেশি বিদেশি গল্প, উপন্যাস, প্রবন্ধ, যখন যা চোখে পড়ে কিনে ফেলার ঝোঁক আছে দেবাংশুর। ফলত তার ঘর এখন বইয়ের স্তূপ। দেওয়ালের তাক ছাপিয়ে বই এখন ঠাঁই নিয়েছে টেবিলে, গড়াগড়ি খাচ্ছে বিছানায়। চূড়ান্ত অগোছালো দশা থেকে একটু তো মুক্তি পাওয়া দরকার। মঞ্জুরির খিচিমিচিও খানিক প্রশমিত হয় তাহলে। হাঁটছিল দেবাংশু ফ্রি স্কুল স্ট্রিট ধরে। ভিড়, বড্ড ভিড়। কলকাতার নিয়ম মতোই। ঠেলা, রিক্সা, টেম্পো, ম্যাটাডর, ট্যাক্সি, প্রাইভেট কার, পথ চলতি অগণিত মানুষ। সবকিছু থেকেই বিচ্ছুরিত হচ্ছে কোলাহল, অবয়বহীন, অর্থহীন, মাধুর্যহীন। তাপও বড় চড়া আজকে। বৈশাখ পড়তে না পড়তে পেশি ফোলাচ্ছেন সূর্যদেব। বিকেল 4:15তেও গনগন করছে রোদ্দুর। যানবাজারের মুখটায় বিচ্ছিরি ট্রাফিক জ্যাম। বাস মিনিবাসের মধ্যিখানে পড়ে বন্দী হয়ে গেছে একখানা টানা রিক্সা। নজৌ নতস্তৌ দশা। বাসের জানলা দিয়ে মুখ বাড়িয়ে চেঁচাচ্ছে যাত্রীরা। চোখা চোখা খিস্তি ছুটছে আশেপাশের ট্যাক্সিওয়ালা। অলস মেজাজে জট ছাড়ানোর চেষ্টা চালাচ্ছে ট্রাফিক পুলিশ। পাশ গলে গলে এপারে এসে ঘাম মুছল দেবাংশু। এগোচ্ছে মশলা দোকানের পাশ দিয়ে। জিরে, শুকনো লঙ্কা, ধনে, এলাচ, লবঙ্গ, দারচিনির মিশ্র ঘ্রাণ নিতে নিতে এলাকাটা পেরিয়ে যাওয়ার পরও গন্ধগুলো খানিকক্ষণ লেগে রইল নাকে। তারপর মুছেও গেল আস্তে আস্তে। লিমসে স্ট্রিটের ক্রসিংয়ে এসে দেবাংশু দাঁড়িয়ে পড়ল। সিগারেট কিনল 1 প্যাকেট। দিনে মোটামুটি 2 প্যাকেট খায় সে। দ্বিতীয় প্যাকেটটা এই সময়ই কেনে রোজ। ধরালো একটা জ্বলন্ত দড়ি থেকে। ভেতরে একটা চোরা অম্বল টের পাচ্ছে। দুপুরে আজ টিফিনে পুরি খেয়েছিল গোটা 4। হজম হয়নি ভালো মতো। একটা কোল্ড ড্রিঙ্কস খেয়ে নেবে কি? সোডা ফোডা গোছের কিছু। ঢেকুর উঠলে একটু কি আরাম হতে পারে? থাকবে, কোল্ড ড্রিঙ্কস নিয়ে যা খবর বেরোচ্ছে আজকাল, না খাওয়াই ভালো। একটা লোক পান কিনছে দোকান থেকে। চেনা চেনা, বছর 55 বয়স, তেলতেলে মুখ, চোখে চশমা। লোকটা দেবাংশুকে দেখে হাসলো সামান্য। দোকানদারের কাছ থেকে খুচরো ফেরত নিতে নিতে দেবাংশুও ফাঁক করলো চোয়াল। কোথায় দেখেছে লোকটাকে? তার ব্যাংকের কাস্টমার? মনে পড়েছে, হিমাদ্রির অফিসে। হিমাদ্রির কথা মনে পড়তেই আপনা আপনি চোখ কুঁচকে গেল দেবাংশুর। পাশেই হিমাদ্রির অফিস। একবার যাবে নাকি আজকে? হিমাদ্রি তার কলেজ সহপাঠী। কলেজের বন্ধুদের সঙ্গে তেমন আর যোগাযোগ নেই আজকাল। কাছাকাছি অফিস হওয়ার সূত্রে একমাত্র হিমাদ্রির সঙ্গেই যা দেখা সাক্ষাৎ হয় মাঝে মধ্যে। হিমাদ্রি আসে বেশি। হুটহাট ব্যাংকে হানা দিয়ে বন্ধুত্বটা ঝালিয়ে যায়। মাস 3-4 বেপাত্তা হয়ে আছে হিমাদ্রি। আজ তেমন তাড়াহুড়োর তো কিছু নেই। একবার
মোলাকাত করে এলে হয়। অবশ্য অফিসে হিমাদ্রিকে মিট করার অনেক ফ্যাকড়া। গিয়ে রিসেপশনিস্টকে আর্জি জানাও, তারপর তীর্থের কাকের মতো বসে থাকো, কখন খবর দেয়, কখন আসে। খানিক দোনামোনা করে চলেই গেল দেবাংশু। বাড়িটা পুরনো বটে, তবে 3 তলায় হিমাদ্রিদের অফিসটা বেশ ঝকঝকে, সাজানো গোছানো। এক্সপোর্ট ইম্পোর্টের কারবার, পয়সা আছে মালিকের, রুচিও আছে। কপালটা আজ ভালো দেবাংশু, বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। কালো মতন দাঁত উঁচু রিসেপশনিস্ট মেয়েটা ইন্টারকমে খবর পাঠানোর প্রায় সঙ্গে সঙ্গে হিমাদ্রি হাজির। কাঁচের দরজা ঠেলে বেরোতে বেরোতে বলল, কি ব্যাপার, ডুমুরের ফুল আজ আমার অফিসে? দেবাংশু কাঁধ ঝাঁকালো, এলাম, এখান দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোর খোঁজ নিয়ে যাই। রিসেপশনে রাখা টানা সোফাটায় দেবাংশুর পাশে বসল হিমাদ্রি। যাচ্ছিলি কোথায়? পার্ক স্ট্রিট। পার্ক স্ট্রিট? তুই তুই আজকাল পার্ক স্ট্রিট যাওয়া শুরু করেছিস নাকি? হিমাদ্রি চোখ টিপল। ইঙ্গিতটায় ঈষৎ অপ্রতিভ বোধ করল দেবাংশু। মুখে চিলতে হাসি ফুটিয়ে বলল, কেন, পার্ক স্ট্রিট যেতে নেই নাকি? বটেই তো, বটেই তো। হিমাদ্রি ফের চোখ টিপল। পরিবেশ ভুলে গম গম হাসছে। বিয়ে থা না করলে শেষ পর্যন্ত এই হালই হয়, মাঝ বয়সে ঘুরে বেড়াতে হয়, পার্ক স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট। রিসেপশনিস্ট মেয়েটা ঠোঁট টিপে হাসছে। দেবাংশু লজ্জায় কুঁকড়ে গেল। চাপা স্বরে বলল, আহ, কি হচ্ছে কি? কিছুই ভুল বলিনি চাঁদু। দেবাংশুর পিঠে হালকা চাপড় দিল হিমাদ্রি। মুখে আদি রসাত্মক ইঙ্গিতটা ঝুলিয়ে রেখে বলল, কিন্তু এই বিকেল বেলা থেকেই ঘোরাঘুরি শুরু করে দিলি, সন্ধে অবধি তর সইল না। থাম এবার, যথেষ্ট হয়েছে। দেবাংশু আর একটু গম্ভীর হলো। আমি কাজে যাচ্ছি, অকশন শপ থেকে একটা জিনিস কেনার আছে। তাই বল? আমিও তো তাই অবাক হচ্ছি, আমাদের সন্ন্যাসী ঠাকুরের একই মতিভ্রম। তার নিলাম ঘর কেন গুরু? রোজগার তো ভালোই করছো, বউ বাচ্চাও নেই, কেন পয়সা দিয়ে অন্যের ঝর্তি পড়তি মাল কিনবে? দেবাংশু মনে মনে ঈষৎ বিরক্ত হলো। হিমাদ্রি কি জানে না, বৌদি আর ভাইজিকে নিয়ে তাদের 3 জনের সংসারটা মূলত দেবাংশুকেই চালাতে হয়। মঞ্জুরি তো নামকাও আসতে চাকরি, কটা টাকাই বা পায় সে। ওতে মিমলির লেখাপড়ার খরচা ওঠে কিনা সন্দেহ। চুলচেরা হিসেব করলে বিবাহিত হিমাদ্রির ওপরেও দুটো মানুষ নির্ভরশীল। বিয়ে না করা দেবাংশুর ওপরেও তাই। জেনে শুনেও কেন যে বারবার ওই এক ক্যাসেট চালায় হিমাদ্রি? শুধু হিমাদ্রি কেন, স্বচ্ছ চোখে কেই বা সেভাবে খতিয়ে দেখে? দেবাংশুর সহকর্মীরাও তো একই বাঁশি বাজায় মাঝে মাঝে, যেন বিয়ের তকমাটুকু না লাগিয়ে কর্তব্য করে যাওয়া অতি তুচ্ছ কাজ। সময় সময় তো মনে হয় ফুল ফোটাচ্ছে। কেন যে তারা বোঝে না, দেবাংশুও মোটেই মুক্ত বিহঙ্গ নয়, কোনো কালে ছিলও না, ভবিষ্যতেও হতে পারবে না। এ কি ওদের এক ধরনের দীর্ঘশ্বাস, নদীর ওপারকে এপার থেকে দেখার মতো? হিমাদ্রিকে কোনো জবাব না দিয়ে দেবাংশু হালকা গলায় বলল, ছাড়ো সব, খবর বল তোর, অফিস আছিস কেমন? ফাইন, নো আপ নো ডাউন, লেগুনের মতো তিরতির করে বইছে জীবন। কথার মাঝে থমকালো হিমাদ্রি, ভাবলো কি যেন, তারপর বলল, তুই সত্যি পার্ক স্ট্রিট যাচ্ছিস? বললাম তো। 1 সেকেন্ড বস, আমিও বেরোবো, ওই দিকেই যাব। উঠে সাঁ করে ভেতরে ঢুকে গেল হিমাদ্রি। ঘুরে এলো মিনিট 5 মধ্যে, হাতে ফোলিও ব্যাগ। ইশারা করলো চোখে, চল। প্রায় অন্ধকার সিঁড়ি, ভাঙাচোরা। সন্তর্পণে নামছিল দেবাংশু। একটা ভ্যাপসা গন্ধও পাচ্ছিল যেন, মোটকা, গা গুলোনো। কিসের গন্ধ কে জানে। রাস্তায় নেমে হিমাদ্রি ফোলিও ব্যাগটা খুলে কি যেন দেখে নিল একবার, তারপর নিশ্চিন্ত হয়ে চেন বন্ধ করলো। দেবাংশু জিজ্ঞেস করলো, পার্ক স্ট্রিটে তোর কি কাজ, অফিসের? ছুতোটা ওই রকমই, আসলে পার্সোনাল। সঙ্গে অবশ্য অফিস জবও একখানা নিয়ে এসেছি। বললাম আজ সারবো, আসলে করব কাল সকালে, অফিস আসার পথে। বলেই খিক খিক হাসছে। অ্যাডভান্টেজটা কি বুঝলি তো? কি?
তাড়াতাড়ি কাটমারাও হলো। আবার এখনই যদি রাস্তায় গাড়ি চাপা পড়ি তো ডায়েড ইন হার্নেস, কোম্পানিকে মোটা কম্পেনসেশন গুনতে হবে। পেঁচের বুদ্ধি আর কাকে বলে। হিমাদ্রিটা একই রকম রয়ে গেল। ক্লাসে ট্রায়াল ব্যালেন্স মেলানোর চেষ্টা করত উল্টো দিক থেকে। মায়ের এন্ট্রি অবলীলায় ঢুকিয়ে দিত ডাইনে, আবার কিভাবে যেন মিলিয়েও দিত শেষ পর্যন্ত। তবে একটু খুঁটিয়ে দেখলেই ধরা যেত গোজামিলটা। পরীক্ষাতেও তাই কখনো 50-55 বেশি পায়নি অ্যাকাউন্টেন্সিতে। সিগারেটের প্যাকেট বার করে হিমাদ্রিকে বাড়িয়ে দিল দেবাংশু। স্মিত মুখে বলল, নে, বকবকানি ছেড়ে ধরা। হিমাদ্রি নিল না, বলল, আমার তো কোটা বাঁধা গুরু, সূর্য ডোবার আগে 2, রাতে 3, সাকুল্যে 5, দিনের 3টে আমার হয়ে গেছে। দেবাংশু নিজে ধরিয়েছে সিগারেট, পকেটে দেশলাই রাখতে রাখতে বলল, কবে থেকে এত হিসেবি হয়েছিস রে? ঠেলার নাম বাবাজি, সংসার ধর্ম করছি, খানিকটা সমঝে বুঝে তো চলতেই হয়। খরচের গহর যা বাড়ছে দিন দিন, তাই নেশায় কোপ। উপায় কি, কোত্থেকে আর কাটল করব। সরু গলি ঘুরে আবার ফ্রি স্কুল স্ট্রিটে এসে পড়েছে দেবাংশুরা। ফুটপাত ধরে হাঁটছে এক তরুণী বিদেশিনী, পরনে বিচিত্র ঝাপ্পি ঝুল্লি। ঘাড় ঘুরিয়ে হিমাদ্রি তাকে দেখল একটুক্ষণ, চোখে একটা অদ্ভুত মুদ্রা ফোটালো। তারপর ফের বলল, কত রকম হিসাব যে করতে হয় রে, বর্তমান ভাবো, ভবিষ্যৎ ভাবো। এই যে এখন যে পার্সোনাল কাজে যাচ্ছি, এও তো হিসেবের তাড়নায়। কিরকম? LICর প্রিমিয়াম দেব। আমার এজেন্ট লোকটা এই সময় কুইন্স ম্যানশনে আসে, ব্যাটাকে বলা আছে গিয়ে ধরিয়ে দেবো চেকটা। কত টাকার পলিসি? এটাই বড়, 1 লাখ। আর একটা আছে 30,000-এর। ভাবছি আর একটা মাঝারি করাবো নেক্সট ইয়ার, এই 60-60 মতন। সবকটাই রিটায়ারমেন্টের মুখোমুখি ম্যাচিওর করবে। ক্যালকুলেট করে দেখেছি এই 4 লাখ মতন আসবে। আমাদের তো আর পেনশন নেই, ওই গ্র্যাচুইটি ফ্যাচুইটি মিলিয়ে তখন হয়তো পাবো আরও 7-8 লাখ। মাথার ওপর ছাদটুকু তো আছে, রিটায়ারমেন্টের পর বাকি লাইফটা ওই টাকায় কাটিয়ে দিতে পারবো। কি পারবো না? ছেলে যদি নাও দেখে, বুড়ো বুড়ির নিশ্চয়ই চলে যাবে। তুই অনেক দূর ভেবে ফেলেছিস তো। ভাবতে হয়, ভাবতে হয়, সংসার তো করলি না, তুই আর এসবের কি বুঝবি। আবার সেই পুরনো ক্যাসেট। এবারও দেবাংশু প্রতিবাদে গেল না। পাশে সার সার বইয়ের দোকান, মলাটে মলাটে পিছলচ্ছে চোখ। একটা বইয়ে দৃষ্টি স্থির হলো, নস্ট্রাদামুস। দুনিয়ায় কি ঘটবে না ঘটবে তাই নিয়ে আজব ভবিষ্যৎবাণী আছে লোকটার। পড়ে দেখলে হয়। কিনবে? কিনে ফেলবে? নাকি ভাড়ায় নেবে? পয়সা জমা রেখে এ পাড়া থেকে বেশ কয়েকবার ভালো ভালো বই নিয়ে গেছে দেবাংশু। পড়াকে পড়াও হয়, বাড়িতেও বইয়ের সংখ্যা বাড়ে না। মিমলি কি প্রসঙ্গে যেন নস্ট্রাদামুসের কথা বলছিল সেদিন। বইটা নিয়ে গেলে মিমলিও খুব খুশি হবে। ভাবনার মাঝে বাহুমূলে টান। কিরে, দাঁড়িয়ে পড়লি যে? না, দেবাংশু আঙুল দেখালো। বইটা দেখছিলাম। নস্ট্রাদামুস, ওই গুলবাজ, যত সব ঢপের কীর্তন। কেন? ওর তো শুনেছি অনেক কথাই মিলে গেছে। ছাড় তো, ঘটনা সব ঘটে যাওয়ার পর তো শুনি লোকটা নাকি আগাম বলে দিয়েছিল। টেনে দেবাংশুকে দোকানের সামনে থেকে সরিয়ে আনলো হিমাদ্রি। দেবাংশুর বাঁ পাশ ধরে যাচ্ছিল, এবার সরে এসেছে ডান পাশে। হাঁটতে হাঁটতে বলল, ওরকম ঢপের ভবিষ্যৎবাণী আমরাও কিছু কিছু করতে পারি। 10 বছরের মধ্যে ভারত পাকিস্তানের একটা লড়াই হবে, 3 বছর পর জাপান কিংবা চীনে একটা ভূমিকম্প হবে, আফ্রিকায় দুর্ভিক্ষে অনেক লোক মারা যাবে। এইসব প্রেডিকশন অল বকওয়াস। তা ঠিক, কাল কি ঘটবে এখনই কি বলে দেওয়া অত সোজা? কিছু কিছু অবশ্য বলে দেওয়াই যায়। হিমাদ্রি মুচকি হাসল। যেমন আমি এখনই বলে দিতে পারি, হিমাদ্রি রায় কাল ঠিক 6:45 থেকে 7টার মধ্যে ঘুম থেকে উঠবে, 8:15টার মধ্যে বাজার সেরে ফিরবে, 9:20 এসে দাঁড়াবে যাদবপুরের মিনিবাস স্ট্যান্ডের লাইনে। ফাজিল কোথাকার।
দেখছিস তো, আমিও একজন নয়া নস্তাদামুস। যাকে একটু চা খাবি? চা? ইতস্তত করলো দেবাংশু। মানে একটু অম্বল মতন হয়ে আছে রে। ব্যাচেলারদেরও অম্বল হয়? দূর, ছাড় তো, চা খেলে কিচ্ছু হবে না। ফুটপাতের দোকান থেকে 2 ভাঁড় চা নিল হিমাদ্রি। চুমুক দিতে দিতে বলল, তুই এলআইসি টেলআইসি করিয়েছিস? করিয়েছিলাম একটা, আছে। তোদের অবশ্য না করালেও চলে, ব্যাংক তো, অনেক সিকিউর ব্যাপার। তোদেরও তো কোম্পানিটা ভালো, পুরনো কনসার্ন, তুই তো বলিস মালিকও মন্দ নয়। ওই আর কি, মোটামুটি টাকা করেই দিচ্ছে, এই বাজারেও এখনো ছাটাই ফাটাই করছে না। গুজরাটি না? হুম, সিন্ধি, লাল ওয়ানি। ও ওয়ানি থাকলে সিন্ধি হয়, ভদ্রলোক বাঙালি প্রেফার করে, এটা একটা মস্ত গুণ। চা শেষ করে ভাঁড় কিনে ড্রামে ফেললো দেবাংশু, হিমাদ্রিও। দেবাংশুর বাঁ পাশে হাঁটতে হাঁটতে বলল, দে এবার একটা সিগারেট বার কর। কোটা শেষ বললি যে? পরের পয়সায় খাই আজকে একটা এক্সট্রা, চায়ের মৌজটা আসুক। দাঁড়িয়ে সিগারেট ধরালো হিমাদ্রি, পাশ বদল করে আবার দেবাংশুর ডান দিকে। লম্বা ধোঁয়া ছেড়ে বলল, কি কিনতে যাবি নিলাম ঘরে? একটা বুককেস। আজই হয়তো কিনবো না, দেখব, যদি কোথাও পছন্দসই পাই তবেই। আগে আমার কাজটা সেরে এলে হতো না? তারপর নয় আমিও তোর সঙ্গে থাকবো। কতক্ষণ লাগবে তোর? 1 মিনিট, জাস্ট চেকটা হাতে গুঁজে দেওয়া। দেখিস এবার আড্ডায় জমে যাবি না তো? নো চান্স, ইন্স্যুরেন্স এজেন্টের সঙ্গে গপ্প করা যায় নাকি? তোকে বিশ্বাস নেই। না না, চল না, আমিও অকশন শপে একটা চেয়ার টেবিল দেখে নেব, যদি সস্তায় ভালো মাল জুটে যায়। ডাইনিংয়ের? পড়ার টেবিল, পুত্রের জন্যে। ছেলেটা বড় হচ্ছে, এখনো বেচারাকে খাটে বসেই পড়তে হয়, পুরনো হলেও যদি একটা শক্তপোক্ত চেয়ার টেবিল। কথা শেষ হলো না, তার আগে হঠাৎই আকাশ ভেঙে পড়ল হিমাদ্রির মাথায়, কিংবা তার চেয়েও ভয়ঙ্কর কিছু। পাশের প্রাচীন বাড়িটার কার্নিশখানা, বিন্দুমাত্র আগাম জানান না দিয়েই। প্রথম প্রতিক্রিয়ায় ছিটকে সরে গিয়েছিল দেবাংশু। সরতে সরতেই বিস্ফারিত চোখে দেখল মুখ থুবড়ে লুটিয়ে পড়ছে হিমাদ্রি, আর হিমাদ্রির ওপর অবিরাম ঝরে পড়ছে সিমেন্টের ছোট বড় চাই। ছেঁড়া ছেঁড়া বৃষ্টির ছাঁটের মতো নেমে আসছে ঝুড়ো ঝুড়ো কংক্রিট। পতন পর্ব শেষ হতে না হতেই রাস্তা, ফুটপাত লোকে লোকারণ্য, চারিদিকে গেল গেল রব। বেশ কয়েকজন মানুষ লেগে পড়েছে উদ্ধার কার্যে, ইট বালির তলা থেকে ধরাধরি করে বার করছে হিমাদ্রিকে। রক্তে ভেসে যাচ্ছে হিমাদ্রি, রক্তে ভিজে যাচ্ছে ধুলোবালি। হিমাদ্রির ফোলিও ব্যাখ্যানা ছিটকে পড়ে আছে খানিকটা তফাতে। দেবাংশু অসাড়, জট পাকিয়ে গেছে মস্তিষ্কে। কাঁপতে কাঁপতে হাঁটু ভেঙে ফুটপাতে বসে পড়ল। হৃৎপিণ্ডের নেহাতি শব্দ, ধপাধপ ধপাধপ। চোখ যা বলছে তা কি সত্যি? দেবাংশু বিশ্বাস করতে পারছিল না। একটা মানুষের বেঁচে থাকা আর মরে যাওয়ার মধ্যে কতটুকু ব্যবধান? 6 ইঞ্চি, কিংবা বড়জোর 1 ফুট? হিমাদ্রির সঙ্গে তো 1 হাতেরও তফাৎ ছিল না দেবাংশুর, অথচ দিব্যি বেঁচে গেল সে, সম্পূর্ণ সুস্থ শরীরে, অক্ষত দেহে। আর বেচারা হিমাদ্রিটা কিনা কথা বলতে বলতে হুট করে মরে গেল, মরেই গেল বেঘোরে। এমনও হয়? ঘুমের ওষুধের রেশ কেটে যেতেই চিন্তাগুলো ফের ঝাপটে আসছে মাথায়, একের পর এক, ঢেউয়ের মতো। 3-3টে দিন চলে গেল, কেন যে এখনো চোখ থেকে ছবিটা সরাতে পারছে না দেবাংশু? এক মুহূর্তের জন্যও না। শয়নে জাগরণে ব্যস্তক্ষণে নিরালায় বারবার ফিরে আসছে ওই দৃশ্য। মায়াবী বিকেলে ফ্রি স্কুল স্ট্রিটের ডান ফুটপাত ধরে হাঁটছে 2 বন্ধু। কোত্থেকে হঠাৎ খসে পড়ল কার্নিশ, কাটা কলা গাছের মতো পড়ে যাচ্ছে
জলজ্যান্ত হিমাদ্রি। সঙ্গে সঙ্গে একটা চোরা মৃত্যু ভয়ও ছমছম করে উঠছে দেবাংশুর বুকে। ঘটনাটা তো সেদিন অন্যরকম হতে পারত, একেবারে পাশেই তো ছিল সে, তার মাথাতেও তো নেমে আসতে পারত ওই মরণ চাঙরটা। তেমন যদি হতো, দেবাংশু এখন কোথায়? মর্গ, শ্মশান ঘুরে সে তো এতক্ষণে নিছকই এক অনস্তিত্ব, হিমাদ্রির মতো। উফ, ভাবনাটা যে কি দুঃসহ, ভয়ঙ্কর। দেবাংশু বিছানা ছেড়ে ওঠার চেষ্টা করল, পারল না। মাথাখানা জগদ্দল পাথরের মতো ভারী এখনো। গোদের ওপর বিস্ফোরা, সর্বাঙ্গে অসহ্য ব্যথা। জ্বর এলো নাকি? আবার চোখ বুঝল দেবাংশু। ভাবনাটাও ফিরে এলো তৎক্ষণাৎ। তার বেঁচে যাওয়াটা কি নেহাতি একটা চান্স ফ্যাক্টর? দৈবক্রমে জীবন পেয়ে যাওয়া? এ যেন শূন্যে একবার মুদ্রা ছুঁড়ে হেডটেল দেখে নেওয়ার মতো ব্যাপার। জিতলে তুমি আবার খেলতে পারবে, কিন্তু হারলে আর সুযোগ নেই। মৃত্যু তো একবারই আসে। হিমাদ্রি হারল, দেবাংশু জিতল। কে যে টস করে কে জানে। বেচারা হিমাদ্রি। দরজা ঠেলে মঞ্জরি ঢুকেছে ঘরে। পরনে আকাশি নীল তাঁতের শাড়ি, ম্যাচিং ব্লাউজ, চুল পেঁচিয়ে খোঁপা করে বাঁধা। বাঁ হাতে ঘড়ির ব্যান্ড লাগাতে লাগাতে চাপা গলায় ডাকল, দেবু, দেবু। দেবাংশু চোখ খুলল। ঘোলাটে চোখে ঝলক দেখল মঞ্জরিকে। দুর্বল গলায় বলল, তৈরি হয়ে গেছো? 6:30 বাজে। তোমার মাথার যন্ত্রণাটা কমেছে? আছে, গাটাও ম্যাজ ম্যাজ করছে কেমন। এগিয়ে এসে আলগাভাবে দেবাংশুর কপাল ছুঁল মঞ্জরি। না, জ্বর তো নেই। বিচ্ছিরি ধকল গেল তো তোমার, তাই হয়তো। হয়তো তাই। মনের ভেতর যে ঝড়ই চলুক, হাত পা গুটিয়ে বসে থাকার অবসর তো দেবাংশু পায়নি। সেদিন বিকেল থেকেই তো চলছে এক নাগাড়ে। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মারা গিয়েছিল হিমাদ্রি। হয়তো রাস্তায়, হয়তো বা ট্যাক্সিতে, কিংবা হয়তো হাসপাতালের গেটেই। ডাক্তাররা নাড়ি টিপেই এত্তলা দিল পুলিশকে। খবর তারা আগেই পেয়েছিল। এসে এক প্রস্থ জিজ্ঞাসাবাদ করল দেবাংশুকে। তারপর কাঁটাপুকুর মর্গে বডি পাঠানোর বন্দোবস্ত করেই ঝটিতি প্রস্থান। ততক্ষণে দেবাংশু খানিকটা ধাতস্থ হয়েছে। বুথ থেকে ফোন করলো হিমাদ্রির বাড়িতে, মঞ্জরিকেও। উদ্ভ্রান্তের মতো ছুটে এলো হিমাদ্রির বউ, সঙ্গে হিমাদ্রির জ্যাঠতুতো দাদা, এক জামাইবাবু এবং শালা। সকলেই হতভম্ব, দিশেহারা। যে তরতাজা মানুষটা সকালে খেয়ে দিয়ে খোশ মেজাজে অফিস বেরিয়েছিল, এবেলা সে আর নেই। হিমাদ্রির বউ তো কেমন অপ্রকৃতিস্থর মতো হয়ে গেল হঠাৎ। আপন মনে হাসছে, চোখ মুছছে, বিড়বিড় করছে কি যেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই দৃশ্য দেখার ধকলও কি কম? দেবাংশু সেদিন বাড়ি ফিরেছিল রাত প্রায় 11:30টায়। সারাটা রাত ছটফট করলো বিছানায়, দু চোখের পাতা এক করতে পারল না। সকাল হতে না হতেই আবার ছুট ছুট ছুট। হাসপাতাল, মর্গ, থানা, অবশেষে শ্মশান। কিছুই হয়তো করতে হয়নি, কিন্তু থেকেছে সঙ্গে সঙ্গে। পরদিনও গিয়েছিল হিমাদ্রির বাড়ি, তবে ছিল না বেশিক্ষণ। লোকজন, কান্নাকাটি, অজস্র ধরনের মন্তব্যের মাঝে ভয়ানক অস্বস্তি হচ্ছিল তার। হিমাদ্রি পুড়ে ছাই হয়ে যাওয়ার পর সকলের যেন মনে পড়ে গেছে, এই বেটা কেমন বেঁচে গেল দেখো। এমনই যেন দৃষ্টি সকলের, যেন তার বেঁচে থাকার মধ্যেই লুকিয়ে আছে হিমাদ্রির মৃত্যুর কারণ। মুখে কেউ কিছু বলছে না, তবে হাবে ভাবে তো টের পাওয়া যায়। এরপরও দেবাংশুর স্নায়ুর ওপর চাপ পড়বে না, শরীর ঠিক থাকবে। হাতের পিঠে চোখ ঢাকলো দেবাংশু, অস্ফুটে বলল, মঞ্জরি সম্প্রতি চশমা নিয়েছে, প্লাস পাওয়ার, সঙ্গে সামান্য মাইনাসও আছে, সেই সূত্রে বাইফোকাল। এখনো চশমা তেমন রপ্ত হয়নি মঞ্জুরির, বারবার নাক থেকে নেমে যায়। সোনালি রঙের মেটাল ফ্রেম আঙুল দিয়ে ঠেললো মঞ্জরি, চোখ সরু করে বলল, চা খাবে নাকি, করে দিয়ে যাব?
থাক, তোমার স্কুলের দেরি হয়ে যাবে। এক কাপ চা করতে আর কতক্ষণ লাগবে যদি বলো তো? দেবাংশুর মনে হলো না বললেই স্বস্তি পাবে মঞ্জুরি। স্কুলে ঠিক সময় পৌঁছানোর ব্যাপারে মঞ্জুরি খানিকটা টেনশনে ভোগে, দেবাংশু জানে। মঞ্জুরিদের কিন্টার গার্ডেন স্কুলে বড় দিদিমণিটি মহা খিটকেল। 1 মিনিট দেরি করে ঢুকলে নাকি ছ্যার ছ্যার করে কথা শোনায়। তবু মুখ ফসকে হ্যাঁই বলে ফেলল দেবাংশু। ঘুম যখন ভেঙেই গেছে, চাটা এখন সত্যি দরকার। নিজেও উঠে করে নিতে পারে, মালতীর মা দেরি করে এলে বানিয়েও তো নেয় কোনো কোনো দিন। আজ একদম শরীর দিচ্ছে না। মিনিট কয়েকের মধ্যে চা নিয়ে ফিরেছে মঞ্জুরি। খাটের পাশে টেবিলে কাপ রাখতে রাখতে জিজ্ঞেস করলো, তুমি কি আজ একবার বাজার যেতে পারবে? যেতেই হবে। 3 দিন ধরে তো ডিম চলছে, তাই বলছিলাম। শরীর না কুলোলে ছেড়ে দাও, আজকের দিনটাও চালিয়ে নেব। একটু থামলো মঞ্জুরি। ও হ্যাঁ, কাল রাত্রিরে ও বাড়ি থেকে ফোন এসেছিল। তুমি শুয়ে পড়েছিলে বলে আর ডাকিনি। ও বাড়ি মানে? হিমাদ্রি বাবুদের বাড়ি। ওর কে এক দাদা। ও, কি বলছিল? তুমি কাল যাওনি তো, তাই খোঁজ নিচ্ছিলেন শরীর টরীর ঠিক আছে কিনা। রোজ রোজ যাব কেন? দেবাংশু উঠে বসলো, তেতো গলায় বলল, আমার আর কোনো কাজ নেই নাকি? ওখানে গিয়ে শুধু সাক্ষী গোপাল হয়ে বসে থাকবো? আমার উপর মেজাজ করছো কেন? ফোন এসেছিল, জানিয়ে দিলাম। আচমকা ধৈর্যচ্যুতির জন্যে একটু লজ্জিতই হলো দেবাংশু। বেঁচে যাওয়ার জন্যে তার মধ্যে কি কোনো অপরাধ বোধ ঢুকে পড়ল? চান্স ফ্যাক্টর, চান্স ফ্যাক্টর। হিমাদ্রির মৃত্যুতে দেবাংশুর কোনো হাত নেই। কাপটা হাতে নিয়ে দেবাংশু গলা নামালো। কাহা তো কান্নাকাটি ভালো লাগে বৌদি। জানোই তো হিমাদ্রির সঙ্গে আমার তেমন মাখামাখিও ছিল না। আমি কি করে জানবো তুমি কার সঙ্গে কত মাখামাখি করছো? তা আমার জানার কথাও নয়। দেখছি তুমি খুব ভেঙে পড়েছো। সব কথাকেই বেঁকিয়ে চুরিয়ে দেখা যেন মঞ্জুরির অভ্যেস। আগে এতটা ছিল না, ইদানিং বাড়ছে। দেবাংশু উত্তেজিত হলো না, কাপে চুমুক দিয়ে শান্ত গলাতেই বলল, আমি যখন বলছি ছিল না তখন ছিল না। জাস্ট কলেজের বন্ধু, কাছাকাছি অফিস বলে মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ হতো। সাকুল্যে বোধহয় 5-7 দিনও ওর বাড়ি যায়নি। সে মানে ওর বিয়ে টিয়ে ধরেই বলছি। এখন ওখানে ওই অপরিচিতের দঙ্গলে রোজ রোজ আর কি যাব? সে তুমি যা ভালো বোঝো। মঞ্জুরি এবার একটু নরম হয়েছে। শেষ সময়ে তোমরা দুজনেই তো একসঙ্গে ছিলে, তাই হয়তো এক্সপেক্ট করছে। আর হ্যাঁ, চেতলায় তুমি কোন মঠের কথা বলেছিলে, সেখানে নাকি বুকিং পাওয়া যায়নি। বাড়িতেই বোধহয় করতে হবে কাজ। তোমাকে অতি অবশ্যই একবার যেতে বলেছেন, পারলে আজই। দেখি দেখি নয়, যেও, যাওয়া উচিত। যেমনই হোক বন্ধু তো। আর সম্পর্ক যখন চুকেই গেল, 2-4 দিন গিয়ে নয় দাঁড়িয়েই এলে। দেবাংশু উত্তর দিল না। মঞ্জুরির আর জবাবের অপেক্ষায় নেই। ঘড়িতে চোখ পড়তেই প্রায় দৌড়েছে। ফ্ল্যাটের দরজা খোলা বন্ধর আওয়াজ হলো সজোরে। চা শেষ করে বিছানা ছাড়ল দেবাংশু। শুধু মাথা নয়, পা দুটো বেশ ভারী হয়ে আছে। কাল সারাটা দিন তো ঘরে শুয়ে বসেই কাটিয়েছে, এক পা কোথাও বেরোয়নি। তবু কেন চাঙ্গা হলো না শরীর? স্লিপিং পিলেও ঘুম হয়নি ভালো মতো। এ কি তারই প্রতিক্রিয়া, নাকি বেশি শুয়ে থাকার ফল, কিংবা মনের ক্লান্তি পাকড়াও করেছে শরীরকে? ধুত, যা ঘটার তো ঘটেই গেছে, তা নিয়ে আর বেশি মাথা খারাপ করে কি লাভ? আজ থেকেই ঝাড়া দিয়ে দাঁড়াতে হবে। বড়সড় একটা আড়মোড়া ভেঙে দেবাংশু বেরোলো ঘর থেকে। এ বাড়িতে তার ঘরটা একটু একটেরে, কোণার দিকে। সামনে এক ফালি প্যাসেজ, সরু মতো। প্যাসেজ পেরিয়ে বাথরুমে ঢুকলো দেবাংশু। আগেকার আমলের বাড়ি, বাথরুমখানা রীতিমতো বড়, তবে স্যাঁতস্যাঁতে। তার মধ্যেই হাল আমলের বেশ কয়েকটা ফিটিং মঞ্জুরি লাগিয়েছে নিজেদের খরচায়। পুরনো দেওয়ালের কলি ফিরিয়ে। এখন ও দেওয়ালে আদ্যিকালের চৌবাচ্চা, তো এ দেওয়ালে আধুনিক কাঁচের র্যাক আয়না। বেসিন শাওয়ারও ঝুলছে মাথায়, কমোডও বসেছে। কমোড নিয়ে তো বাড়িওয়ালার সঙ্গে কি ফাটাফাটি। সুবোধ সেন বসাতে দেবে না,
আর মঞ্জুরিও বসাবেই। তার শ্বশুর মশাইয়ের সময়কার 250 টাকা ভাড়া বাড়িয়ে 1000 করা হয়েছে। সুবোধ সেনের আপত্তি মঞ্জুরি শুনবেই বা কেন? দেবাংশুর ওপরেও খুব গজরে ছিলেন সুবোধবাবু। লেক টেরেসের মতো জায়গায় 4-4খানা ঘর দখল করে আজকের দিনে 1000 টাকা ছোঁয়াচ্ছে। 1000 টাকা? হ্যাঁ, তাতেই বুঝি তোমাদের একতলাটা কেনা হয়ে গেছে নাকি? গুন্ডা ভাড়া করে তোমাদের উঠিয়ে দেব, দেখি পাড়ার ছেলেরা কত প্রোটেকশন দেয়। কিছুই করেনি অবশ্য। নয় নয় করে তো 1000 টাকা ভাড়াতেই 4টে বছর কেটে গেল। মাঝে মাঝে পাম্প চালানো নিয়ে একটু গন্ডগোল করে, এই যা। তা করুক, দেবাংশুদের চলে তো যায়। বেসিনের কল খুলে চোখে মুখে জল ছেটালো দেবাংশু। পেস্ট ব্রাশে লাগিয়ে তাকালো আয়নায়। কালকেও দাড়ি কামানো হয়নি, ইচ্ছেই করেনি। খোঁচা খোঁচা খুশে ভরে আছে গাল, চোখ দুটো বসে গেছে। সেদিন দেবাংশু মারা গেলে হিমাদ্রিও কি আজ এভাবে আয়নার সামনে দাঁড়িয়ে দেখতো নিজেকে? আশ্চর্য, সেদিন চা খাওয়ার পর দেবাংশুর বাঁ পাশে হাঁটছিল হিমাদ্রি। কখন যে বকবক করতে করতে ডান দিকে চলে গেল। সিগারেট ধরানোর সময় কেন মিছিমিছি একটা সিগারেট খেলো? ওই সিগারেটই কি হিমাদ্রির মৃত্যুর কারণ? চা না খেলে সিগারেটের নেশাটা জাগিয়ে উঠত না? অর্থাৎ চাকেও একটা কারণ হিসেবে ধরা যায়। অথবা এর কোনোটাই নয়, সেদিন ওভাবে চাঙড় ভেঙে পড়ে মৃত্যুটা হিমাদ্রির কপালে লেখাই ছিল। নইলে কি চা সিগারেট, কি পাশ বদল, এতগুলো চান্স ফ্যাক্টর একসঙ্গে কাজ করে কি? নাকি টুকরো টুকরো চান্স ফ্যাক্টর যোগ হয়ে তৈরি হয় নিয়তির টান? উফ, আবার ঢুকে পড়ছে একই গর্তে। দেবাংশু সচকিত হলো। চটপট দাঁত ঘষা শেষ করে কুলকুচি করলো, তোয়ালে চেপে চেপে মুছল মুখ চোখ। বেরিয়ে এসে বসার ঘরে সেন্টার টেবিল থেকে তুলে নিল খবরের কাগজখানা। দাঁড়িয়ে দাঁড়িয়েই দেখছে হেডলাইনগুলো। কাশ্মীর নিয়ে আরেক দফা আলোচনার সম্ভাবনা পাকিস্তানের সঙ্গে। ইরাকে বোমা বিস্ফোরণে 3 জন মার্কিন সেনার মৃত্যু। এসব তো চলবে। দিন দুপুরে সেন্ট্রাল অ্যাভিনিউতে ব্যাংক ডাকাতি। বর্ধমানে বরযাত্রীদের বাস থামিয়ে মহিলাদের শ্লীলতাহানি। হেও তো এখন রুটিন সমাচার। দেবাংশু পাতা উল্টল। হঠাৎই 3য় পৃষ্ঠার নিচের দিকে চোখ আটকাচ্ছে। পলাতক বাড়িওয়ালা গ্রেপ্তার। খালি চোখে ছোট ছোট হরফ পড়তে ইদানিং অসুবিধা হয় দেবাংশুর। 42-এ পড়ল, নির্ঘাত চাল সে ধরেছে। চোখ থেকে কাগজখানাকে আরো দূরে নিয়ে কষ্ট করে পড়ে ফেলল সংবাদটা। হ্যাঁ, তাদের সেই কেসটাই। ফ্রি স্কুল স্ট্রিটে লর্ডঝড়ে বাড়িটার মালিক দুর্ঘটনার পরপরই বেপাত্তা হয়ে গিয়েছিল। কাল নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে এবং এতদিন পর বাড়িটাকে এবার বিপজ্জনক বলে ঘোষণা করেছে পুরসভা। খবরটা পড়ে সামান্য হলেও তৃপ্তি বোধ করল দেবাংশু। গৃহস্বামীর অসাবধানতার জন্যই তো প্রাণ গেল হিমাদ্রির। লোকটার সাজা হওয়া দরকার। অনিচ্ছাকৃত হত্যায় ক বছরের জেল হয়? 3 বছর, 5 বছর? তবে ওই লোকটার থেকেও বড় অপরাধী পুরসভা। বাড়িটার ওরকম ঝুরঝুরে হাল দেখেও কেন ভেঙে ফেলার অর্ডার দেয়নি? একটা মানুষ মরে যাওয়ার পর তবে টনক নড়ল। হাই কাকামণি, গুড মর্নিং। দেবাংশু ঘাড় ঘুরিয়ে তাকালো। মিমলি হাসি হাসি মুখে হাই তুলছে। দেবাংশুও হাসল। দেবীর নিদ্রাভঙ্গ হলো এতক্ষণে? মুডে আছো মনে হচ্ছে, শরীর ফিট? না রে, মাথাটা এখনো জ্বালাচ্ছে খুব, ব্যাপক পেন। তাহলে উঠলে কেন? আবার গিয়ে গড়াও না। শুয়ে থাকলে চলবে? দেবাংশু কাগজ ভাঁজ করলো। বাজার যেতে হবে, অফিস ছুটতে হবে। আজ তো শুক্রবার, আরো 2 দিন বাঙ্ক করে দাও না। একেবারে সোমবার থেকে অফিস যেও। ওরে বাস, অনেকগুলো লিভ চলে যাবে। করো যা খুশি, তারপরে রাত্রিরে এসে কোঁকাও। মিমলির গলায় অভিমানের সুর। এত বড় একটা শখ গেল বলেই রেস্টের কথা বলছিল। আজ শারজায় খেলা আছে, বসে বসে দেখতে ট্রমাটাও কেটে যেত। দেবাংশুর মনটা দ্রব হয়ে গেল। মেয়েটা তাকে সত্যিই ভালোবাসে। হাসপাতাল থেকে বাড়িতে যখন ফোন করেছিল মিমলি প্রথম ধরেছিল। খবরটা শুনে তার সে কি উৎকণ্ঠা। তুমি ঠিক আছো তো কাকামণি? তোমার কিছু হয়নি তো? সত্যি চোট লাগেনি? আমরা যাব?
কালও সারা দিনে কতবার যে এসেছে তার ঘরে। স্কুল বেরোনোর আগেই তো বোধহয় বার তিনেক। ঘুরে ফিরে এসে গাঢ় গলায় সান্ত্বনা দিচ্ছে, টেক ইট ইজি কাকামণি, অ্যাক্সিডেন্টটা ভুলে যাও। বলতে বলতে একবার তো ধরেই এলো গলা। থ্যাংক গড, তোমার কিছু হয়ে গেলে আমরা কি করতাম কাকামণি? এইসব এইসব উদ্বেগ, এই সমস্ত টুকরো টুকরো উদ্বেগ, কাঁপা স্বরের দুশ্চিন্তাই তো চিনিয়ে দেয় সদ্য 17 পেরোনো মেয়েটাকে। মনে এত মায়া আছে বলেই কি এখনো এত নিষ্পাপ লাগে মিমলিকে? পালক পালক ভুরু, ঝামর ঝামর চুল, মঞ্জুরির এই মেয়ে যেন এখনো সেই ছোট্টবেলার ডল পুতুলটি। মস্তিষ্কের চাপ ভুলে দেবাংশু নির্মল হাসল, মেঘ সরে যাওয়া রোদ্দুরের মতো। হাত ঘুরিয়ে বলল, ওকে, আজ তাহলে ডুব মারি। বসে বসে শচীন সৌরভদের টেনশন দেখি টিভিতে। মঞ্জুরিকে সেদিন মোটেই ভুল বলেনি দেবাংশু। সত্যি তো, হিমাদ্রির সঙ্গে তার তেমন ঘনিষ্ঠতা ছিল না। কার সঙ্গে কবেই বা তার বন্ধুত্ব গড়ে উঠেছে সেভাবে? তার স্বভাবটা যে অন্য ধরনের। নিজের ভেতর তৈরি করা ছোট্ট একটা খোলে নিজেকে গুটিয়ে রাখে সে। সেখানে টুকরো টুকরো যন্ত্রণা আছে, হতাশা আছে, অভাববোধ আছে, ক্রোধ, ঘৃণা, নিষ্ঠুরতা, অভিমানও আছে ঘাপটি মেরে। হিমাদ্রি তো তার আঁচই পায়নি কোনোদিন। অফিসে অফিসে বার কয়েক যাতায়াত আর আলগা আলগা খানিক হাসি ঠাট্টায় কতটুকু সম্পর্ক তৈরি হয়। তাদের আলাপচারিতায় কখনো কখনো ব্যক্তিগত প্রসঙ্গ এসেছে বটে, তাও যেন কেমন ওপর ওপর, ভাষা ভাষা। এ যেন পথের সখ্য পথেই শেষ। কিন্তু ব্যাপারটা শেষ পর্যন্ত পুরোপুরি তাই রইল কি? চোখের সামনে মরে গিয়ে হিমাদ্রি দুম করে যেন অনেকটা নিকটে চলে এলো, শুধুমাত্র বার কয়েক পাশ বদল করে, ফ্রি স্কুল স্ট্রিটের ফুটপাতে। হিমাদ্রির চলে যাওয়াই যে দেবাংশুর বেঁচে থাকার অপ্রত্যক্ষ কারণ, এই কথা দেবাংশু ভোলে কি করে? আর এই ভুলতে না পারার এক গোপন তাড়না থেকেই বুঝি আজ অফিস থেকে বেরিয়ে সোজা হিমাদ্রির বাড়ি চলে এলো দেবাংশু। শ্রীলেখা দরজা খুলে অবাক হয়েছে। আপনি আসুন। ভেতরে ঢুকে প্রথম যে অনুভূতিটা হলো, ফ্ল্যাটটা যেন অস্বাভাবিক রকমের নিস্তব্ধ। মুখ দিয়ে বেরিয়ে গেল, বাড়ি ফাঁকা। কে থাকবে? তাও তো বটে, এ ফ্ল্যাটে সে শেষ এসেছিল শ্রাদ্ধের দিন। তা সেও তো প্রায় হপ্তা তিনেক হয়ে গেল। সেদিন আত্মীয় স্বজনে বোঝাই ছিল বাড়ি। কাজকর্ম মিটে যাওয়ার পর তারা যে চলে যাবে এটাই তো স্বাভাবিক। ঢোক গিলে দেবাংশু বলল, না মানে পাপু পাপু পড়তে গেছে, অঙ্কের টিউশন নিতে যায় এই পাড়াতেই। ও, পাপুদের স্কুলে গরমের ছুটি পড়েছে? এই শনিবার থেকে পড়ল। আপনি দাঁড়িয়ে রইলেন কেন? বসুন। বাহুল্যহীন বসার জায়গাটায় একটাই লম্বা ডিভান, সামনে কাজ বসানো বেতের সেন্টার টেবিল। চটি ছেড়ে ডিভানের কোণ ঘেঁষে বসলো দেবাংশু, সামান্য জড়সড় হয়ে। ক্ষণিকের জন্য মনে হলো উটকো উৎপাতের মতো এসে হাজির না হলেই হতো। শ্রীলেখা ফ্যান চালিয়ে দিয়েছে, সহজ সুরে জিজ্ঞেস করলো, অফিস থেকে আসছেন তো? হ্যাঁ, মানে ভাবলাম আপনাদের খবর নেওয়া হচ্ছে না। চা খাবেন তো? কি দরকার ঝামেলা করার? খান না, চাই তো। বলেই একটা ছোট্ট শ্বাস ফেলল শ্রীলেখা। এর বেশি তো আর আপনাকে এখন আপ্যায়ন করতে পারবো না। কথাটায় একটা স্পষ্ট বিষাদ আছে, যেন বুঝিয়ে দিচ্ছে কেউ একজন নেই, কেউ একজন নেই। দেবাংশু আরো আড়ষ্ট হয়ে গেল। শ্রীলেখা চা আনার পরও বসে আছে সংকুচিতভাবে। সেন্টার টেবিলে কাপ ডিশ নামিয়ে রেখেছে শ্রীলেখা, তুলতে হাত সরছে না। কথাও খুঁজে পাচ্ছিল না কোনো। ফোনে ভয়ঙ্কর খবরটা দেওয়ার পর থেকে কটা কথাই বা বলেছে শ্রীলেখার সঙ্গে। যে কদিন এ ফ্ল্যাটে এসেছে, হয় কান্নাকাটি করছে শ্রীলেখা, নয় বসে আছে শোকস্তব্ধ প্রতিমার মতো। তাছাড়া লোকজনের মাঝে অনেক সময় তো দেখাও হয়নি। দেবাংশুর আবার মনে হলো না এলেই হতো আজ। শ্রীলেখা মোড়া টেনে বসেছে সামনে, মৃদু স্বরে বলল,
খান, চা তো জুড়িয়ে গেল। দেবাংশু মুখ তুলল। সঙ্গে সঙ্গে দৃষ্টি গেছে শ্রীলেখার সাদা সিঁথিতে। আজ যেন শূন্যতাটা বড় বেশি প্রকট। বিদ্যুৎ ঝলকের মতো বউ ভাতের রাতে শ্রীলেখাকে মনে পড়ল একবার। দ্রুত চোখ সরিয়ে দেবাংশু বলল, আপনি চা নিলেন না? আমার নেশা নেই, সকালে একবার খাই আর বিকেলে একবার। শ্রীলেখা যেন একটু উদাস। চা তো খেত আপনার বন্ধু, 10 বার দাও 20 বার দাও, কখনো না নেই। ছুটির দিনে কতবার যে কেটলি বসাতে হতো। ফ্রি স্কুল স্ট্রিটে ওই নেশার জন্যই তো দাঁড়িয়েছিল হিমাদ্রি। চা না খেলে হয়তো সিগারেটটাও ধরাতো না, হয়তো বদলে যেত অভিশপ্ত বিকেলটা। মনে এলেও কথাটা উচ্চারণ করলো না দেবাংশু। তবে ওই সূত্রেই কথা বলার প্রসঙ্গ একটা পেয়ে গেল। দুম করে অসংলগ্নভাবে বলে উঠল, হিমাদ্রির ফোলিও ব্যাগটা খুলে দেখে নিয়েছিলেন তো? হ্যাঁ, কেন? একটা চেক ছিল। দেখেছি, অ্যাকাউন্ট পেই, ইন্স্যুরেন্সের প্রিমিয়াম। এক চিলতে ম্লান হাসি ফুটল শ্রীলেখার ঠোঁটে। ওটা তো আর জমা দেওয়ার প্রয়োজন হলো না। তাই তো, ক্লেম তো পেয়ে যাবেন। অ্যাপ্লাই করেছেন? ভাই গিয়েছিল ব্যাংকে, ম্যানেজারের সঙ্গে কথা বলেছে। ব্যাংকে কেন? হাউস বিল্ডিং লোনের সময় পলিসিগুলো জমা দিতে হয়েছিল। ভাই বলছিল ব্যাংকেই নাকি ইন্স্যুরেন্স ক্লেম পাঠাবে, লোনের ডিউ অ্যামাউন্টটা বাদ দিয়ে বাকি টাকা আমরা পাবো। আইন তো সেই রকমই। দেবাংশু মাথা দোলালো। কোন ব্যাংক থেকে লোন নিয়েছিল হিমাদ্রি? স্টেট ব্যাংক, গোল পার্ক ব্রাঞ্চ। দেবাংশু স্মরণে এলো হিমাদ্রি একদিন গল্প করেছিল বটে। গোল পার্ক ব্রাঞ্চের কোনো এক অ্যাকাউন্টেন্টের সঙ্গে পরিচয় হয়েছিল যাদবপুর বাজারে। তাকে ধরেই লোন বার করেছিল ফ্ল্যাটের। লোকটা মহা ছ্যাঁচড়া তো, পরিচিত হওয়া সত্ত্বেও দুটো পলিসি ভল্টে ঢুকিয়ে নিয়েছে। ভুরু কুঁচকে দেবাংশু জিজ্ঞেস করল, লোন রিপেমেন্টের আর কতদিন বাকি ছিল? 3 বছর মতন, 1-2 মাস কমও হতে পারে। ভাই হিসেব করে এনেছে, ওই 42,000 মতো পাবে ব্যাংক। খুব ঘোরাচ্ছে ওরা, স্টেটমেন্ট পেতেই 3 দিন ছুটতে হলো ভাইকে। ও বেচারাও তো প্রাইভেট ফার্মে আছে, সেই তারাতলায় অফিস, ছুটি নিয়ে বারবার দৌড়তে হচ্ছে। এবার ভাবছি আমিই যাব। যদি বলেন আমি একটু চেষ্টা চরিত্র করতে পারি, ওই গোলপার্ক ব্রাঞ্চে আমার 2-1 চেনা জানা আছে। তাহলে তো খুবই উপকার হয়, বুঝতেই পারছেন টাকাটাও এখন খুব দরকার। কেজো আলাপনে ফ্ল্যাটের গুমোট ভাব যেন কেটে গেছে অনেকটা। দেবাংশু ক্রমশ স্বচ্ছন্দ। টের পাচ্ছিল তীব্র শোকের প্রাথমিক অভিঘাতটা কাটিয়ে উঠেছে শ্রীলেখা। এই মুহূর্তে টাটকা অতীত নয়, কুয়াশা মাখা ভবিষ্যতই তাকে ভাবাচ্ছে বেশি। বৌদিত্ব চিন্তা শুরু হয়েছিল দাদার মৃত্যুর প্রায় সঙ্গে সঙ্গে। হাসপাতালের করিডোরেই তাকে আঁকড়ে ধরে ডুকরে উঠেছিল। তোমার দাদা আমাদের ভাসিয়ে দিয়ে চলে গেল, এরপর আমাদের কি হবে দেবু? চায়ের কাপ টেবিলে নামিয়ে রাখলো দেবাংশু। আলগা শ্বাস ফেলে বলল, হিমাদ্রির অফিসের ডিউজগুলো সব পেয়ে গেছেন তো? কই আর, এই তো গত সপ্তাহেই সবে ওর এক কলিগ এসে অ্যাপ্লিকেশন নিয়ে গেলেন। তবে গত মাসের মাইনেটা পুরোই দিয়ে গিয়েছে। অর্থাৎ দিন 13-14 মাইনে এক্সট্রা। তা ওটাই কি ক্ষতিপূরণ নাকি? হিমাদ্রিনা ঠাট্টা করে বলেছিল, সেদিন গাড়ি চাপা পড়লেও মোটা টাকা ক্লেম করতে পারবে তার বউ। দেবাংশু একটু ভেবে নিয়ে বলল, অফিস থেকে তো গ্র্যাচুইটির টাকা পাবেন। শুধু গ্র্যাচুইটি? প্রভিডেন্ট ফান্ডের জন্য তো? হ্যাঁ, পিএফ এর জন্য তো সেই সল্টলেকের অফিস। সে তো আবার সেই সরকারি জায়গা। আপনি চিন্তা করবেন না, আমি ফলো আপ করছি। চিন্তা না করে আর কি করার আছে বলুন? এখন তো চিন্তাই সম্বল, চিন্তা নিয়েই বাকি জীবনটুকু বেঁচে থাকা।
নাক টানল শ্রীলেখা। ফিকে সবুজ তাঁতের শাড়ির আঁচলে মুছল নাক। সংবরণ করল ঠেলে ওঠা কান্নাটাকেও। ধরা ধরা গলায় বলল, আপনার বন্ধু যদি একটু কম অসাবধানী হতো তাহলে হয়তো। কি বেপরোয়ার মতো রাস্তা পার হতো। এদিক দিয়ে বাস আসছে, ওদিক দিয়ে ট্যাক্সি আসছে, তার মধ্যে দিয়ে হুটহাট পার হয়ে যাচ্ছে। কিন্তু সেদিন তো কিছু করার ছিল না। দেবাংশুর গলা হঠাৎই খানিকটা চড়ে গেল। কে বুঝবে বলুন তো, এটা আস্ত কার্নি স্বভাবে খসে পড়বে। শ্রীলেখা চুপ। দেবাংশু মরিয়াভাবে বলল, বিশ্বাস করুন, আমি যদি একটু আন্দাজ করতে পারতাম, আমার মানে কিছু করা গেল না, জাস্ট কিছু করা গেল না। ওকে যে টেনে নেব, সেই সময়টাও পেলাম না। শ্রীলেখা এবারও কিছু বলল না, দু হাতে কপাল টিপে ধরেছে। দেবাংশুর অস্বস্তিটা ফিরে এলো। একটা শুঁয়োপোকা নড়ছে পাঁজরে। শ্রীলেখা কি তাকে বিশ্বাস করছে না? কি ভাবছে? তার স্বামীর মাথা থেঁতলে গেল, অথচ দেবাংশুর গায়ে একটা আঁচড়ও লাগলো না। এটা কি করে সম্ভব? শ্রীলেখা কি ধারণা করে নিয়েছে দেবাংশু বিপদ বুঝে আগেই সরে গিয়েছিল, হিমাদ্রির কথা না ভেবে? সরাসরি প্রশ্ন করলে তাও জবাব দেওয়া যায়, কিন্তু এই নীরবতা যে অসহ্য। একটু আগের আপাত সহজ পরিবেশ আবার দমচাপা। দু হাতে মুখ ঢেকে বসে আছে শ্রীলেখা। দেবাংশুর ঘাড় হেঁট। সেন্টার টেবিলের এক পারে হিমাদ্রির বউ, অন্য পারে হিমাদ্রির অন্তিম মুহূর্তের সঙ্গী। ঘুরন্ত ফ্যানের নিচেও নিথর মধ্যিখানের বাতাসটুকু। শুধু একটা যেন শব্দ হচ্ছিল কোথাও, টিকটিক টিকটিক। ঘড়ির আওয়াজ নাকি হৃৎপিণ্ডের? কলিং বেল বাজল। উঠে দরজা খুলল শ্রীলেখা। পাপু, হাফ প্যান্ট, টি শার্ট, কাঁধে ব্যাগ, ন্যাড়া মাথায় বেশ অনেকটাই চুল গজিয়ে গেছে। দেবাংশু হাঁফ ছেড়ে বাঁচল। জোর করে একটা লঘুতা এনে বলল, এই যে পাপু বাবু, তোমার ম্যাথস হলো? তেমন একটা উচ্ছল হলো না পাপু, হাসলো একটু, বড়দের মতো হাসি। তোমার এখন ক্লাস 6 না? হ্যাঁ। অ্যালজেব্রা আছে তো তোমাদের, পারছো? পাপু গা মোচড়ালো সামান্য, ঘাড় নাড়ল ঢক করে। শ্রীলেখাও সমে ফিরেছে, বলল, কচু পোড়া, শুধু তো দেখি পেন্সিল দিয়ে মাথা চুলকোয়। দেখবে তুমি, দেখবে? পাপু এবার ঈষৎ উত্তেজিত। দেখবে স্যারের কাছে টেস্টে আমি কত পেয়েছি? 25-এ 23। 2 নাম্বার কিসে কাটা গেল? ও একটা মাইনর মিস্টেক, আনসার লিখতে ভুল হয়েছিল। এইসব ছোট ছোট ভুলগুলো করা এবার ছাড়ো পাপু। তুমি আর শিশু নও, একটু বোঝার চেষ্টা করো। পাপুর মুখ পলকে ম্লান, মাথা নামিয়ে নখ খুঁড়ছে। দেবাংশু তাড়াতাড়ি বলল, হা, ওইটুকু ভুল সকলেরই হয়। আচ্ছা, তোমার কি ভালো লাগে পাপু, অ্যালজেব্রা না অ্যারিথমেটিক? পাপু নিচু গলায় বলল, অ্যালজেব্রা। অ্যারিথমেটিকে খুব প্যাঁচ না, সুদ কষা, নল চৌবাচ্চা, ইউনিটারি মেথড। পাপু হেসে ফেলল, আমার অ্যারিথমেটিক করতেও খুব মজা লাগে। ভেরি গুড। অ্যালজেব্রা শব্দটা কোত্থেকে এসেছে তুমি জানো? না তো। আল জেবার নামে এক আরবি ম্যাথমেটিশিয়ান ছিলেন, তিনি অঙ্ক কষার এই প্রসেসটা বার করেছিলেন। তুমি অনেক কিছু জানো না কাকু? বাবা বলতো তুমি নাকি খুব বই পড়ো, তোমার অনেক জ্ঞান। বলতো বুঝি? হ্যাঁ, কলেজে তুমি নাকি সারাক্ষণ বই মুখে নিয়ে থাকতে, এখনো নাকি খালি বই কিনে পয়সা ওড়াও। আহ পাপু, ও কি ভাষা? ছেলেকে মৃদু ধমক দিল শ্রীলেখা। যাও, ফ্লাস্কে তোমার কমপ্লেন করা আছে, ঢিলে খেয়ে নাও। পাপুর হাঁটা চলার ভঙ্গি অনেকটা হিমাদ্রিরই মতো, একটু দুলে দুলে চলে। মুখের আদলেও বাবার সঙ্গে খুব মিল। পিতৃমুখী ছেলেরা নাকি সুখী হয় না, প্রচুর ঝড়ঝাপটা যায় তাদের ওপর দিয়ে। দেবাংশু নিজেও পিতৃমুখী, তার নিজের জীবনও কি খুব স্বচ্ছন্দ বলা যায়? নৌকা চলছে তত্তরিয়ে, তবে দিশাহীন। অবশ্য পাপুর বয়সে সে মোটামুটি নির্ভাবনাতেই ছিল।
মাত্র 10-11 বছর বয়সে বাবাকে হারালো পাপু। এ তো নিশ্চয়ই একটা বড় তুফান। বেচারা পাপু। শ্রীলেখা ফের মোড়ায় বসেছে। একটু হেলে দেখে নিল অন্দরটা। তারপর নিচু গলায় বলল, পাপুর কথায় কিছু মনে করবেন না, ওর কথাবার্তার ঢংটা ওর বাবারই মতন। দেবাংশু হেসে বলল, খারাপ কথা তো কিছু বলিনি, বই দেখলে সত্যি আমার হাত নিষ্পিস করে। শ্রীলেখা যেন শুনতেই পেল না, আপন মনে বলল, ছেলেটা বাবাকে খুব মিস করছে। হিমাদ্রিও ছেলে অন্তর প্রাণ ছিল। দেবাংশু বলে ফেলল, দেখা হলেই ছেলের গল্প। কোথায় কবে পাপু ক্রিকেট খেলতে গিয়ে পা ছড়ে এসেছে, মাছ দেখলে কিভাবে নাক ছিটকোয়, চিকেন খেতে কি ভীষণ ভালোবাসে। পাপু মুখ ফুটে কিছু চাইলে সাধ্যের বাইরে গিয়েও। শ্রীলেখার গলা বুঝে আসছে। দেবাংশুর মুখ দিয়ে প্রায় বেরিয়ে যাচ্ছিল, দুর্ঘটনার মুহূর্তেও পাপুর জন্যই একটা চেয়ার টেবিল কেনার কথা বলছিল হিমাদ্রি। বাক্যটা শেষ করতে পারেনি, তার আগেই জোর করে জিভে রাশ টানল দেবাংশু। শুনলে শ্রীলেখার এক্ষুনি আবার কি প্রতিক্রিয়া হয়। শোক ঝিমিয়ে এলেও এখনো ছড়িয়ে আছে এই ছোট্ট 2 কামরার ফ্ল্যাটের আনাচে কানাচে, পাতলা ধোঁয়ার মতো। নতুন করে তাকে জাগিয়ে তোলার কি দরকার? আরো মিনিট 5-10 বসে দেবাংশু উঠে পড়ল। বাইরে এসে দেখলো আকাশ লাল হয়েছে বেশ। গত সপ্তাহে পরপর 2 দিন বিকেলে কালবৈশাখী এসেছিল। বিস্তর গাছ পড়েছে শহরে। দ্বিতীয় দিন তো বাস টাস বন্ধ হয়ে কি অবস্থা, বাড়ি ফিরতে একেবারে প্রাণান্ত। আজ আবার সেরকম কিছু হবে না তো? না, তত গুমট নেই, হাওয়া দিচ্ছে অল্প অল্প, মেঘ কেটে যাবে। হিমাদ্রিদের ফ্ল্যাট থেকে যাদবপুর বাস স্টপ অনেকটা পথ। জোরে পা চালালো দেবাংশু। যেচে পড়ে কিছু দায়িত্ব নিল ঘাড়ে, ব্যাপারটা বাড়াবাড়ি হয়ে গেল না তো? দেবাংশু হাঁটতে হাঁটতে সিগারেট ধরালো। এ কি নিছকই বন্ধুকৃত্য? দেবাংশু সেভাবে না ভাবলেও হিমাদ্রি তো তাকে বন্ধুই ভাবত, নয় কি? নাকি ভেতর থেকে উঠে আসা একটা চাপ তাকে ঠেলছিল? বড় রাস্তায় খানিকক্ষণ দাঁড়াতে হলো বাসের জন্য। দেবাংশু বাড়ি ফিরল রাত 9টা নাগাদ। দরজা খুলে দিয়ে মঞ্জরি আবার বসেছে টিভির সামনে, হিন্দি সিরিয়াল দেখছে। নিজের ঘরে ঢুকে শার্ট ছাড়ছিল দেবাংশু। তার মধ্যেই শুনতে পেল কি যেন বলছে মঞ্জরি। গলা উঠিয়ে জিজ্ঞেস করলো, আমায় ডাকছো? টিভির আওয়াজ কমলো। দেরি হলো যে? হলো, তোমার ফিল্ম ক্লাবের শো ছিল? না, হিমাদ্রিদের বাড়ি গেছিলাম। পায়জামা কাঁধে ঘর থেকে বেরিয়ে এলো দেবাংশু। বাথরুমে ঢুকতে ঢুকতে জিজ্ঞেস করলো, মিমলি কোথায়? মিমলিকে কি হবে? না, ঘরে আলো নেবানো, টিভির সামনেও নেই। বন্ধুর বাড়ি গেছে, কি সব গেট টুগেদার আছে, রাত হবে ফিরতে। ও। হালকা একটা স্নান সেরে নিল দেবাংশু। গরমকালে 2বার স্নান তো করেই, কোনো কোনো দিন রাতে শোয়ার আগে আরেকবার, নইলে ঘুম আসতে চায় না। ঘরে ফিরে চুল আঁচড়াচ্ছে মঞ্জরি চা নিয়ে ঢুকলো, 2 হাতে 2টো কাপ। দেবাংশুর কাপ টেবিলে রাখতে রাখতে বলল, হঠাৎ আজ ওখানে গেলে যে? এমনি কার্সি ভিজিট। কেমন দেখলে? এখনো কান্নাকাটি চলছে? না, খানিকটা সামলেছে। এখনো কিছুটা মেন্টাল প্রেশারে আছে, টাকা পয়সা কিছু পায়নি হাতে। ওই টেনশনই শোক ভুলিয়ে দেবে। মঞ্জরি বসেছে বিছানায়, চায়ে চুমুক দিয়ে বলল, তা আত্মীয় স্বজনরা দেখভাল করছে না বউটার? জিজ্ঞেস করিনি, তবে বলল তো ভাই ব্যাংকে ট্যাঙ্কে দৌড়দৌড়ি করছে। কথা শুনে মনে হলো সে বেচারা একাই। তাই হয়, 1-8জনই করে, বাকিরা 2-4 দিন আহা উহু করে টুকুস করে সরে পড়ে। তোমার দাদার বেলায় তো কম দেখিনি, আত্মীয় স্বজন সব আমার চেনা হয়ে গেছে। সুধাংশু যখন মারা যায় দেবাংশু তখন সবে 28, মাত্র 7-8 মাস আগে চাকরিতে ঢুকেছে। মাথার ওপর বাবাও নেই। লিউকোমিয়া হয়েছিল সুধাংশু, ধরা পড়েছিল বেশ অ্যাডভান্স স্টেজে। 3য় কেমো চলার সময় নার্সিংহোমেই শেষ। মাত্র 2-2.5 মাসেই পুঁজি খতম, ধার ধরো হয়ে গিয়েছিল বিস্তর। মঞ্জরির অভিযোগ বর্ণে বর্ণে সত্যি, আত্মীয়রা তখন কেউই প্রায় দাঁড়ায়নি। উপদেশ বিতরণ করেই তারা খালাস। দাদা আছে মঞ্জরির, স্কুলে পড়ায়, দাদাকেও সেভাবে পাশে পায়নি মঞ্জরি। তুলনায়
শ্রীলেখার ভাগ্য খানিকটা ভালোই বলতে হবে। মঞ্জুরি আবার বলল, তা তুমি তো আছো, তুমি একটু হেল্প করে দাও, বন্ধুর বউ বলে কথা। চোখের কোণ দিয়ে মঞ্জুরিকে ঝলক দেখল দেবাংশু, বোঝার চেষ্টা করলো কথাটায় কোনো শ্লেষ আছে কিনা। আলগাভাবে বলল, ভাবছি, দেখি কি করা যায়। বউটা কোনো কম্পেনসেশন পাবে না অফিস থেকে? তা কেন, ওই বাড়িটার মালিকেরও তো কিছু দেওয়া উচিত। একটা ফ্যামিলিকে এভাবে জলে ভাসিয়ে দিল। হিমাদ্রির শ্রাদ্ধের দিন ক্ষতিপূরণ নিয়ে একটা প্রসঙ্গ উঠেছিল বটে, হিমাদ্রির জ্যাঠতো দাদাই তুলেছিল। তা সে ব্যাপারে কি এগিয়েছে কেউ? অন্তত শ্রীলেখা তো কিছু বলল না। ভাবিত মুখে দেবাংশু বলল, ভালো বলেছ তো, চেষ্টা তো একটা করাই যায়। আমি সবসময় ভালোই বলি, তোমরাই আমায় আন্ডার এস্টিমেট করো। এটা কি গৌরবে বহু বচন? দেবাংশু হেসে ফেলল। মঞ্জুরি হাসল না, কাপ দুটো তুলে নিয়ে চলে যাচ্ছে। দরজায় দাঁড়িয়ে গোমরা মুখে বলল, আমি একটু শুচ্ছি, কখন খাবে বলো, রুটি সেঁকব। দেবাংশু মঞ্জুরিকে দেখছিল। কেন যে আজকাল এত ঘন ঘন মুড বদলায় মঞ্জুরি।